থ্যাংক ইউ সোনা, আমাকে এতটা মজা দেওয়ার জন্য। আমি তোমার থেকে প্রতিদিন এভাবে মজা নেব। শার্ট পরতে পরতে বললাম রিমিকে। রিমি এলোমেলো হয়ে শুয়ে আছে, আর শুয়ে শুয়ে কাঁদছে। না পারছে চিৎকার করতে, আর না পারলেও নিজেকে রক্ষা করতে। রিমি আমার বিয়ে করাবো। বাসর রাতে তার চোখে জল আর স্বজন হারানো কষ্ট দেখে সে রাতে আমি রিমিকে স্পর্শও করিনি, কিন্তু কাল রাতে তাকে আর ছাড়িনি। রিমি আয়নার সামনে বসে বসে চুল আঁচড়ায়। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরি। রিমিকে জড়িয়ে ধরতেই সে আমাকে অনেক কথা বলল, অনেক কথা শোনালো। বিয়ে করেছেন বলে কি যখন যা ইচ্ছা তাই করবেন? আপনার হাতের খেলনা নাকি? যখন যেভাবে বলবেন আমি সেভাবে নাচবো? শোনেন, এসব ভালোবাসা আমাকে একদম দেখাতে আসবেন না। এসব আমি ঘৃণা করি। রিমির কথা শুনে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়, আর তাই রিমিকে জোর করে বিছানায় নিয়ে যাই। মন ভরে আদর করি। রিমি নিজেকে অনেক চেষ্টা করার পরেও বাঁচাতে পারেনি আমার হাত থেকে। কাজ শেষে রিমির পাশে শুয়ে রইলাম। খুব ক্লান্ত লাগছে। আর এত কান্না করার কি আছে? তোমাকে তার অন্য কেউ স্পর্শ করেনি। তোমার স্বামী তোমাকে আদর করেছে, যা অন্য স্বামীরাও করে। স্বামী কে? কার স্বামী? আর কে কার বউ? আপনার মতো একটা বাজে মানুষ আমার স্বামী? ছি! এটা আপনি কি করে ভাবলেন? আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নেব? আর কে বলেছে আপনি আমাকে আদর করেছেন? আপনি তো আমাকে ধর্ষণ করেছেন স্বামীর মুখোশ পরে। ভাবতেও আমার ঘৃণা হয়, আপনার মতো একটা ছোট লোক, কুৎসিত নোংরা মনের মানুষ সমাজের চোখে আমার স্বামী। আমি তার মুখ চেপে ধরলাম। চুপ, একদম চুপ। তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর নাই মানো, তুমি রাজি থাকো আর নাই থাকো, আমি এভাবে জোর করে স্বামীর অধিকার ছিনিয়ে নেব। আপনার মতো ছোট লোকগুলো এটা ছাড়া আর কি করতে পারে? বুঝতে যখন পারলে তখন আর এত কষা কিসের? রিমি অন্যদিকে ফিরে শুয়ে রইল। রিমি অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে। আমি জানি তার মন প্রাণ দেহ জুড়ে ওই ছেলেটা, যার হাত পা ভেঙে দিয়ে পঙ্গু করে দিয়েছি। তাকে মেরে ফেলার ভয়ও দেখিয়েছি আমি রিমিকে, যদি সে আমাকে বিয়ে করতে রাজি না হয়। এই বিয়েতে রিমির পরিবারের সবাই রাজি ছিল, শুধু রিমি ছাড়া। কিন্তু পরিবারের চাপে আর প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে বাধ্য হয় রিমি। সকাল ঘুম ভাঙতে দেখি রিমি পাশে নেই। ভাবলাম ওয়াশরুমে গেছে, না সেখানেও তো নেই। তারপরে ঘর ও ঘর করে খুঁজি, কোথাও পাই না। ছাদে গিয়ে দেখি রিমি এক কোণে বসে আছে। কি ব্যাপার, এখন ওখানে কি করছো একা একা? তোমাকে আমি সারা ঘর খুঁজে পাচ্ছি না। কেন খুঁজেন আমাকে? এখনো কি আমাকে কিছু করার বাকি আছে নাকি আপনার? অনেক কিছুই করার বাকি আছে, তবে আমার নয়, তোমার। মানে? মানে আবার কি? দেখতে পাও না তোমার স্বামী ঘুম থেকে উঠেছে? যাও, গরম এক কাপ চা বানিয়ে আনো। আপনাকে না বললাম স্বামী স্বামী করবেন না? আপনার মতো একটা ছোট লোক কখনো আমার স্বামী হতে পারে না। আর আমি চা বানাতে পারি না, পারলেও একটা বাজে মানুষকে চা বানিয়ে খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নাই। জানলে নয়, বলো পারি না। আর না পারলে মানুষ এমনি বলে, যাও যাও চা বানাও। নয়তো এখন কি আর করার আছে নতুন করে? নিজে বানিয়ে খেয়ে নেবো। হাসতে না চাইলেও রিমির মুখে তার অজান্তি হাসি চলে আসলো। আমি রিমির হাত ধরে নিচে নিয়ে আসছি। এই কি করছেন কি এসব? একদম ভালো হবে না বলে দিচ্ছি। হাত ছাড়ুন আমার। আমি রিমিকে রান্নাঘরে নিয়ে বললাম, নাও চা বানাও, আমি গোসল করে আসি। বেলুনের মতো ফুল আর মরিচের মতো লাল হয়ে এক সাগর রাগ নিয়ে চুলায় আগুন দিল। আমি তা দেখে গোসল করতে চলে যাই। গোসল করে এসে দেখি টেবিলের উপর চা আর বিস্কুট রাখা আছে। আমি আর দেরি না করে চায়ে চুমুক দিলাম। এক চুমুক খেতেই মনে হয় কেউ আমার ভিতরে সব কেটে ফেলেছে। বুঝতে আর বাকি নেই, চিনির বদলে লবণ দিয়ে চা বানানো হয়েছে। রিমি, রিমি! কি হলো? রিমি রিমি করা ছাড়া কি আপনার আর কোনো কাজ নাই? এটা কি দিলে, চা নাকি লবণের শরবত? মানে? চায়ে চিনির বদলে লবণ কেন? রিমি তো দাঁত কেলিয়ে হাসছে। যাও আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসো। পারবো না। কি? আমার মুখের উপর কথা? আজ তো তোমাকে আমি... কি করবেন আমাকে বলুন। কত ভাবিকে দেখলাম, স্বামীর জন্য যখন চা বানায় তখন আগে সে খেয়ে দেখে চাটা তার মনের মতো হলো কিনা। আমি তেমন মেয়ে নই, তেমন বউও নই। আর আপনিও আমার সেরকম বর নন। যা দিয়েছি তাই খান। আপনার মতো মানুষের জন্য এটাই অনেক। হঠাৎ করে আবার রিমি গরম হয়ে গেল। বলি, এভাবে হবে না, শুধু এই সুন্দর চেহারা দিয়ে স্বামীর ঘর করা যায় না। রিমি তো হা হা করে হাসতে লাগলো আর বলল,
স্বামী? কিসের স্বামী? কার স্বামী? আপনি তো আমার কাছে রাস্তার ওই মানুষগুলোর মতো, যারা না ভালোবাসতে জানে আর না ভালোবাসার মূল্য বোঝে, শুধু দেহ পেলে চলে। এই শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না, যাও তো। আপনার মতো মানুষের সাথে কথা বলতে যার ইচ্ছে হয় না, তাকে কি জ্ঞান দেব? চুপ, একদম চুপ। কথা বলতে ইচ্ছে না হলেও সারা জীবন আমার পাশে কাটাতে হবে, আর কোনো উপায় নেই। জলদি যাও, চা বানিয়ে নিয়ে আসো। বললাম তো পারবো না, দোকান থেকে খেয়ে আসেন। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, কাল কিন্তু ছাড়বো না। ও হ্যাঁ, তুমি খেয়েছো? আমাকে নিয়ে কারণ না ভাবলেও চলবে। পাখা গজিয়েছে না? তোমার পাখা আমি ভেঙে খাঁচায় বন্দি করে রাখবো। শোনেন, আপনার এসব কথা এখন আর আমি ভয় পাই না, কারণ এখন আর যার কিছুই নেই তার আবার হারানোর ভয় কিসের? মন চাই মেয়েটা দুগালে দুইটা দিয়ে দিই। না, বড় আদরের বউ, কষ্ট দেওয়া যাবে না। এই শোনো, আমি বাইরে গেলাম, ফিরতে আমার একটু দেরি হবে, তুমি একটু খেয়ে নিও। আপনাকে কে বলল যে আমি আপনার জন্য অপেক্ষা করব? চুপ, আর কোনো কথা নেই, যা বলেছি তাই করবে। বেরিয়ে পড়লাম আর বললাম, দরজাটা লাগিয়ে দিও। রিমি যদি পালিয়ে যায়, একটা তালা লাগিয়ে দেবো নাকি? আবারও ভিতরে থেকে গেলাম। কি ব্যাপার, আবার কেন ফিরে আসলেন? কোথায় না যাচ্ছেন বললেন? আমি গেলে তো তুমি বাঁচো, তাই না? যাবো না কোথাও, আজ সারাদিন বাড়িতে কাটাবো। রিমি মুখ বাঁকা করে চলে গেল। এই সুযোগে আমিও এদিক ওদিক তালা খুঁজতে লেগে গেলাম। ধুর, শালার প্রয়োজনের সময় কিছুই পায় না। এটাই তো খুঁজছেন, তাই না মিস্টার সাকিব? আমি তো পুরাই হাবলু মার্কা হয়ে গেলাম। খুঁজি আমি, কিন্তু রিমি কি করে জানে আমি যে তালা খুঁজছি সেটা? তারপরেও কথাটা অন্যদিকে ঘুরিয়ে ফেলাম। ওই ওই দেমাগি মেয়ে, হ্যাঁ, এত পড়ালেখা করে কি হলো যদি স্বামী না মানে অন্যকে সম্মান দিতে না জানো? শোনেন, কোনো রকম আজে বাজে কথা বলবেন না। এই নিন তালা, নয়তো আমি ভেগে যাব। আমি আপনাকে একবারও বলেছি যে আমার তালা চাই? না বললেও জানি, যে নিজেকে বিশ্বাস করতে পারে না সে আবার অন্যকে বিশ্বাস করবে কি করে? দা, এই মেয়ের সাথে কথাই পারবো না। লাগবে না আমার তালা, আমি কোথাও যাব না। যাবেন কি করে? আপনি গেলে আমাকে পাহারা দিবে কে? এত চটাং চটাং কথা না বলে যাও, চলে গিয়ে রান্নাটা বসাও। পারবো না। না পারার কি আছে? আর সব বউ তো স্বামীর ঘরে এসে রান্না করে। সবাই সবার স্বামী পেয়েছে মনের মতো, কিন্তু আমি পেয়েছি একটা বাজে লোককে, যার সাথে কখনো আমার মনটা মিলবে না। চোখে কালো চশমা পরা থাকলে কাউকে ভালোবাসা যায় না। কাউকে ভালোবাসার মতো মন কি তোমার আছে? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না, আমি কোনো কথাই শুনবো না। যাও, রান্না বসাও। সত্যি বলছি, আমি পারি না। না পারলেও রাঁধতে হবে, যাও, আমিও আসছি। মানে আপনি কি করবেন? তোমাকে রান্না শেখাবো। বলেই চললো রান্নাঘরে। আমি শুয়ে আছি, কিছুক্ষণ পর রিমি এসে বলল, এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি, শুনছেন? কি হলো, এত চিৎকার করেন কেন? বাড়িতে কি বাঘ পড়েছে নাকি? বাঘ নয়, পাতিলটা পুড়ে গেছে। পাতিল পুড়ে গেছে মানে? আপনি আসবেন বলে এইখানে শুয়ে আছেন কেন? বউ থাকতে আমি কোন দুঃখে রান্না করবো শুনি? খেতে হলে করতে হবে। একটু দুষ্টুমি করে বললাম। আমার না খেলেও চলবে, দু একদিন লিপস্টিক খেয়ে বেঁচে থাকবো। কি বললেন? না না, কিছু না, চলুন। দুজনে রান্না করতে গেলাম। আহা, জীবনে এত কান্না আমি আর কখনো কাঁদিনি। দুই চোখ দিয়ে বৃষ্টি নামতে শুরু করলো যখন আমি পেঁয়াজ কাটা শুরু করলাম। কিন্তু রিমি দেখি অন্য মনস্ক হয়ে আছে। বুঝতে পারছি মেয়েটা আমাকে কিছু করতে চাই। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি রিমির হাতে লাঠি। শেষ পর্যন্ত বউয়ের হাতে লাঠির মার খেতে হবে? না না না, সমাজ এটা কখনোই মেনে নেবে না। আচ্ছা জানো, তোমার সাদা শাড়ি পরতে কেমন লাগে? বাজে, একদম বাজে। তাহলে তুমি হাতের লাঠিটা রেখে আমাকে একটু সাহায্য করো। ও হ্যাঁ, তাই তো, আমি ভুলে গেছি। কি করতে হবে বলুন? এত দূর থাকলে কিভাবে কি বলবো, কাছে আসো। রিমি কাছে আসলো। দেখো তো সোনা, লবণটা ঠিক মতো হলো কিনা? হুম, একেবারে মনের মতো। এই পাগলি, তোমার নাকে কালি আসলো কোথা থেকে? কই না তো, আমি তো মুখে হাতই লাগাইনি। কি বলছেন আপনি এসব? দেখো, স্বামীকে অবিশ্বাস করতে নেই, তাহলে এই সংসারে অমঙ্গল নেমে আসে। কিন্তু আমি তো, দাঁড়ান, আমি আয়নায় গিয়ে দেখে আসি। আরে আরে, তারা দরকার নেই, আমি আছি না। তোমার স্বামী, আমার দিকে তাকাও, তুমি দেখতে পাবে। তাহলে মুখটা ধুয়ে আসি।
না না থাক, তার দরকার নেই। পকেট থেকে একটা টিস্যু বের করে বললাম, এদিকে এসো জানো। রিমি আমার কাছে আসতে আমি টিস্যু দিয়ে মোছার নাম করে তার মুখে একটা চুমু খেয়ে নিলাম, কোনো ঝামেলা ছাড়াই। রিমি হাঁ করে তাকিয়ে থাকলো। এটা কি হলো? স্বামীর আদর। এবার লক্ষ্মী বউয়ের মতো রান্না করো। যাই, আমি বরং একটু ঘুমিয়ে আসি। আপনি কোথায় যাচ্ছেন? এখনো তো কিছুই হয়নি। যতটুকু করেছি অনেক বেশি করে ফেলেছি, বাকিটা তুমি সামলাও। আর হ্যাঁ, রান্না হলে আমাকে বলবে, কেমন? সত্যিই চলে যাবেন? হুম, লোকে দেখলে বউ পাগল বলবে, তাই তোমার কাজ তুমি করো, আমি বরং একটু ঘুমিয়ে দিই। রান্না হলে আমাকে ডাক দেবে। বিছানায় এসে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। দুপুর হয়ে এলো। রিমি আমাকে না ডেকে খুব জোরে আওয়াজ দিয়ে একটা গান লাগালো। এই, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি দেখো না ঘুমাচ্ছি। তো আমি কি করব? আমার গান শুনতে মন চাইছে, তাই আমি লাগালাম। গান শুনতে কে না করেছে, কিন্তু তাই বলে এত জোরে? এত ঘুম কিসে শুনি? ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ঘড়িতে 2টা বাজে। এবার বুঝেছি গান শোনার শখ হয়নি, আমাকে ঘুম থেকে ওঠানোর এই ব্যবস্থা। ও সরি, বুঝতে পারিনি। তুমি খেয়েছো? মানে কি, আমি আপনার জন্য না খেয়ে বসে থাকবো নাকি? না তা নয়, একটু অপেক্ষা করতে পারতে। কোনো প্রয়োজন মনে করি না কারোর জন্য অপেক্ষা করার। ধুর, এই মায়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। আগে খেয়ে নিই, তারপর যা করার করবো। চলো খাবার দাও। টেবিলে রাখা আছে, খেয়ে নিন। কি আর করার, যাই খেয়ে নিই, এটাই বুদ্ধিমানের কাজ হবে। খাওয়া শেষ করে এসে দেখি রিমি শুয়ে আছে। কখনো রান্না বান্না করিনি, তাই হয়তো একটু অশান্তি লাগছে, তাই কপালে হাত দিয়ে আছে। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? যখন তখন গায়ে হাত দেন কেন? না তেমন কিছু নয়, তোমার জ্বর আছে কিনা তাই দেখলাম। দরকার নেই দেখার। এসব বাজে পুরুষকে আমার ভালো করে চেনা আছে, যারা একটা না একটা অজুহাত দেখিয়ে নারীর শরীর ছুঁতে চায়। আপনি আর কখনো আমাকে স্পর্শ করবেন না। কেন করবো না? তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে, কারণ আমি তোমার স্বামী। জোর করে বিয়ে করে হয়তো স্বামী হওয়া যায়, কিন্তু মন থেকে নয়। জোর করে যেমন বিয়ে করে বউ বানিয়েছি, ঠিক তেমনই জোর করে স্বামীর অধিকারটাও আদায় করে নেব। জানি আপনার মতো ছোট লোকরা শুধু শরীরই চায়, আর আপনাদের শরীর পেলেই চলে। একটা মেয়ের মনের কথাগুলো বোঝার মতো সুন্দর একটা মন আপনাদের নেই। আমি রিমির মুখ চেপে ধরে বললাম, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। শুধু এটাই মনে রেখো, তুমি শুধুই আমার, আর কারণ নয়। আর আমাকে স্বামী বলে গ্রহণ করো। কখনোই না, কোনো দিনও না। উফ, আর সহ্য হয় না। এই একটি কথা শুনতে শুনতেই বেরিয়ে পড়লাম ঘর থেকে। ফিরে আসলাম সেই রাতে, তাও আবার নেশা করে। কে? আমি আমি কে? আমি তো স্বামী। দরজা খোল, তাড়াতাড়ি খোল। রিমি বুঝতে পারছে, তাই এবার দরজাটা খুলল। দরজাটা খুলতে আমি তার উপরে পড়ে গেলাম। ছি ছি, আপনি নেশা করেছেন? শেষ পর্যন্ত নেশা করে বাসায় ফিরলেন? হ্যাঁ হ্যাঁ, আমি নেশা করেছি। তোর কি দাদা? হ্যাঁ, আমার টাকা আমি খেয়েছি, তোর বাপের টাকা খেয়েছি নাকি রে? আমার বাসায় আমি এসেছি, তুই বল আগে আমাকে। রিমি চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে মাতালরা এইভাবে কথা বলে। রিমি আমাকে ঘরে নিয়ে গেল, আমাকে শুইয়ে দিল, পায়ের জুতোটাও খুলে দিল। তারপর রিমি চলে যাবে এমন সময় তার হাতটা ধরে টান দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসলাম। কোথায় যাও আমাকে একা করে? আপনার মতো একটা মাতাল নষ্ট মানুষের সাথে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। তোমার না থাকলেও আমার আছে, এসো বুকে এসো। রিমিকে জড়িয়ে ধরলাম। রিমি যেমন ইচ্ছা নেই, তেমনই বাঁচার উপায় নেই। সেই রাতেও রিমিকে অনেক কাছে পেলাম, তার ইচ্ছার বিরুদ্ধেই। সকাল হয়ে এলো, ঘুম ভাঙতে দেখি সব কিছু এলো না। মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় মাবুদ, না জানি কাল রাতে আবার কি করলাম। রিমি, এই রিমি। নেশা কেটেছে আমার মাতাল স্বামী? আমি মনে মনে খুশি হলাম, আর সেই খুশিতে রিমিকে কোলে তুলে গান গাইতে লাগলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই ছাড়েন, বলছি ছাড়ুন, ছাড়ুন। আপনি কি জড়িয়ে ধরা ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কিছুই জানেন না?
ওই, তোমার এত গা জ্বালা পড়া করে কেন? হ্যাঁ, আমার বউকে আমি ভালোবাসবো, আদর করবো, কোলে তুলে নাচবো, তোমার কি? বউ মানে কি? বউ মানে কি? কারো স্বামী হওয়ার কোনো যোগ্যতা আপনার মধ্যে তো আমি দেখছি না। দেখবি কি করে? তুমি যে চোখ থাকতেও অন্ধ। দাও সোনা, খুব ক্ষুধা লেগেছে তো, কিছু খেতে দাও। বাহ বাহ বাহ, খুব ভালো তো। রাতে বললেন তুই করে, আর এখন বলছেন শোনা বলে। সত্যি আপনারা পুরুষরা না সব পারেন। এই শোনো, পুরুষ মানুষের এত দোষ ধরতে নেই। আর তুমি কি জন্মের পর থেকে শুধু নিম পাতা খেয়েছো নাকি? চিনি, মিষ্টি, সন্দেশ এসব কিছু খাওনি তোমার পেটে? এই শোনেন, আমাকে যা বলার বলুন, কিন্তু আমার পরিবারের কাউকে নিয়ে কিচ্ছু বলবেন না, এই বলে দিলাম। যা বাবা, কি মেয়ে রে! এই মেয়ের সাথে কথাই কিংবা শক্তিতে নয়, ভালোবেসে তার মন জয় করতে হবে। রিমি আমার জন্য নাস্তা বানাতে যায়। আমি পিছন থেকে ডেকে তার হাত ধরে বললাম, রিমি। রিমি পিছন ফিরে তাকিয়ে বলল, রিমি কি? আবার কি আসলো আপনার এই নষ্ট মাথায়? আমি হাত জোর করে তাকে বললাম, ক্ষমা করে দিও কালকে রাতে ব্যবহারের জন্য। রিমি মুখ বাঁকা করে বলল, থাক, আর ন্যাকামো করতে হবে না, নাস্তা দিচ্ছি, খেতে আসুন। আমি রিমির আঁচল ধরে বললাম, চলো। এটা কি হচ্ছে? তেমন কিছু নাই, তোমার কথা শুনে মাথা ঘোরে। তোমাকে ধরে হাঁটলে তো অসভ্য বলবে, তাই আঁচলটা ধরেই হাঁটি। ছাড়ুন, খেতে দিচ্ছি বলে ভাববেন না আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি চাই না কেউ আমার জন্য না খেয়ে থাকুক, তাই ইচ্ছা না থাকলেও খেতে দিচ্ছি। টেবিলে গিয়ে দেখি, ও মা, পিঠে। আচ্ছা, পিঠে কে বানালো? এই ঘরের চাকরানিটা। সেটা আবার কে? যাই হোক, পিঠে কিন্তু দারুণ হয়েছে। আরো দারুণ হতো যদি বউটা তার হাতে খাইয়ে দিত। শখ কত। এদিকে আসো তো। কেন? আরে আসোই না। রিমি এক পা দু পা করে আসতে লাগলো। আচ্ছা, এবার আমার পকেটে হাত দাও। কি? আরে হাত দাও তো। রিমি হাত দিতেই 5 টাকার একটা কয়েন পেল। এই 5 টাকার কয়েন, এটা দিয়ে আমি কি করব? কাজের মেয়েটাকে দিয়ে দিও, আর বলবে তোমার ভাইজান তোমার হাতে বানানো পিঠে খেয়ে তোমাকে 5 টাকা বকশিস দিয়েছে। রিমি তো বেলুনের মতো ফুলতে লাগলো আর বলল, কি আমি কাজের মেয়ে, আর এই 5 টাকা আমার বকশিস? তবে রে, আজকে আপনাকে আর ছাড়বো না। রিমি আমাকে মারার জন্য ছুটতে লাগলো। আমিও এই ঘরও ছুটে বেড়াই। দৌড়াও কেন? তুমি না পুরুষ মানুষ, একটা মেয়েকে এত ভয় পাও কেন? আমাকে তাড়া করতে গিয়ে হঠাৎ করে রিমি পা মুচকে পড়ে যায়। উফ মা গো, আহ! কি কি হলো সোনা? ব্যথা খুব বেশি পেলে নাকি? রিমির চোখ দুটো খুব বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো? মাকে ডাকো কেন? আমাকে জান বলে ডাকো, তাহলে তোমাকে সাহায্য করব। দরকার নেই আপনার মতো মানুষের সাহায্য। মেয়েটা খুবই জেদি, এভাবে আর যাই মনে করি মনে জায়গা করে নিতে পারবো না। তাই আমাকে একটু যত্নশীল হতে হবে, ভালোবেসে তার মনে জায়গা করে নিতে হবে। উফ, মেয়েদের এত জেদ থাকা ভালো নয়। চলুন আপনাকে ঘরে নিয়ে যাই। আমাকে একদম স্পর্শ করবেন না, আমি নিজে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। এই বলে উঠে দাঁড়ালাম। আমার মতো রিমিও দেখি ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু তাকে সম্ভব না, পারলো না। নিমি নিজেকে দাঁড় করাতে পারলো না। কি এখানে বসে থাকবেন? রিমি চুপ করে রইল। আমি হাত বাড়ালাম রিমির দিকে। জানেন তো, মেয়েরা খুব বেশি অসহায় না হলে কারোর হাত ধরতে চায় না। কি হলো, হাত ধরে থাকবেন নাকি উঠবেন? পারছি না তো। আচ্ছা বেশ, বুঝেছি। কি বুঝলেন? কি আর, কোলে ওঠার শখ হয়েছে? চলুন তাহলে কোলে করে নিয়ে যাই। রিমিকে কোলে নিলাম, যদিও ওজনটা বেশি নয়, তারপরেও। আল্লাহ গো, এইটা আমি কিনলাম ময়দার বস্তা নাকি গাজি ট্যাঙ্ক? হা হা করে হাসতে লাগলো রিমি। যাক বাবা, একটু হলেও মেয়েটার মুখে হাসি ফুটলো, তাও আবার আমার জন্য। এই যে, এইভাবে হাসলে হবে না, দুহাত দিয়ে আমার গলাটা পেঁচিয়ে ধরুন। রিমি যেভাবে বললাম সেভাবেই ধরেছে। হাঁটতে লাগলাম রিমির দিকে তাকিয়ে। এই যে, আমার দিকে তাকিয়ে আছেন কেন এভাবে? বইয়ের দিকে স্বামী তো তাকাবেই, এখানে আমার দোষের কি আছে? না, আপনি তাকাবেন না। আমার কি? কিছু না। রিমিকে খাটে নিয়ে শোয়ালাম। চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। আমি মলম এনে রিমির পায়ে মালিশ করতে লাগলাম। কি এখন কেমন লাগে? রিমি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি হলো, অমন করে কি দেখো? দেখার মতো তো চোখের সামনে কিছুই নেই, কি দেখবো আর?
এখন কেমনটা লাগছে? ভালো। আমি একটু খোঁচা দিয়ে বললাম, শুক্রিয়া জানাও ওপরওয়ালার কাছে এমন একটা বর পাওয়ার জন্য। কিন্তু কথায় আছে না, আদা মরলেও আদার ঝাল কমে না। রিমি মুখ ভেটকিয়ে বলে উঠল, ইস, শখ কত পোলার। এ মনটা অনেক আগে অন্য কাউকে দিয়ে দিছি। সে মনে আর না কাউকে জায়গা দিতে পারবো, আর না কাউকে নতুন করে ভালোবাসতে পারবো। কিছুই করতে হবে না, তোমাকে শুধু আমার ঘরে আমার বউ হয়ে থাকলেই চলবে। রিমি কিছু বলতে যাবে তখনই, না না, আর কোনো কথা নয়, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও, আমি বরং রান্নাটা বসাই। রিমি খিলখিল করে হাসতে লাগলো। ওই মায়া, হাসো কেন? হ্যাঁ, না হেসে কি উপায়? স্বামী রান্না করবে আর বউ খাবে। সত্যি রিমির হাসিটা না পাগল করার মতো। এতদিন শুধু দেহটা ভোগ করেছি, তার মুখের হাসিটা তাই দেখতে পাইনি। যাক, তারপরে তো রিমি আজ স্বামী বলে স্বীকার করলো। কি ভাবেন মনে মনে? ভাবছি বউটা আমার প্রেমে পড়লো নাকি। পোলার শখ কত, যান কি রান্না করেন, না হলে না খেয়ে থাকতে হবে। এমনভাবে বলছে যেন মনে হয় সে আমার মালকিন, কিন্তু করার তো কিছুই নেই, রাঁধতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি ঘুমাও। রান্না বসালাম, আর মনে মনে ভাবতে লাগলাম, ঘরে বউ এনে কি লাভ যদি রান্না করে নিজেকে খেতে হয়। একটু পরে রান্নাবান্না সব শেষ। রিমি এমনভাবে হাত পা মেরে শুয়ে রয়েছে, মনে হয় বাবার বাড়িতে আছে, স্বামীর বাড়িতে নয়। এই যে ম্যাডাম, চলুন, খেয়ে আমায় উদ্ধার করুন। এত দেরি হলো কেন? সেই কখন গেলেন রান্না করতে, আর এখন বলছেন রান্না শেষ? আমার তো মনে হয় 3টা শেষ। চটাং চটাং কথা না বলে পটাং পটাং করে খেয়ে নিন। না দিলে কি করে খাবো? এখানে নিয়ে আসেন। পারবো না, আপনি গিয়ে খেয়ে নিন। কি করে যাব? হাঁটতেই তো পারি না। ও তাই তো, চলুন আমি নিয়ে যাই আপনাকে। হাত মুখ না ধুয়ে খেতে যাব? না না দাঁত, এটা কি বউ নাকি 1 বছরের শিশু? আচ্ছা দাঁড়াও, আমি পানি আনছি, এই নাও, হাত মুখ ধুয়ে নাও। চলুন ম্যাডাম। আমার কাঁধে হাত রেখে চললো সে। আমিও সেই সুযোগে একটু মজা নিলাম। বুঝলে তো বউ, স্বামী ছাড়া মেয়েদের কোনো দাম নেই। আরে স্বামী হলো মেয়েদের হাতের লাঠি, যার উপর ভর করে পথ চলতে তাদের জন্য সহজ হয়, হোক সে খারাপ নয়তো ভালো। বললে হলো? আমি তো মানি না। তুমি তো বিয়েটাই মানো না, স্বামীকে আর কি মানবে। রিমি চুপ হয়ে রইল। তুমি বসো, আমি খাবার আনছি। প্লেট দিলাম, ভাত দিলাম, নাও এবার খেয়ে নাও। রিমি একটু ভাত খেয়ে পানি পানি বলে চিৎকার করতে লাগলো। আরে আরে দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও, এই নাও পানি খাও। দূর, এটা কোনো রান্না হলো? এক্কেবারে বাজে। এই শোনো, এটা কোনো বাবুর্চি রান্না নয়, একজন স্বামীর রান্না, তাই চুপচাপ খেয়ে নাও। তাই বলে এত ঝাল? আপনি জানেন না আমি ঝাল খেতে পারি না? কিভাবে জানবো? তুমি নিজে তো ঠিক মতো রান্না জানো না। আপনি কি এতদিন না খেয়েছিলেন? একদমই নয়, তবে পেট ভরে খেতে পারিনি কোনোদিনই। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। যে যেমন সে সবাইকে তেমনই মনে করে। ও আচ্ছা, ভালো কথা। সামনে তো তোমার জন্মদিন, বলো কিভাবে পালন করলে তুমি খুশি হবে? আমার আবার জন্মদিন? যে অনেক আগে মারা গেছে তার আবার জন্মদিন কিসের? এই চুপ, এরকম কথা আর কখনো বলবে না তুমি। আমার বড় আদরের বউ, আমি অনেক ধুমধাম করে তোমার জন্মদিন পালন করব। না, তার কোনো প্রয়োজন নেই। যদি আমার কথা না শুনেন তাহলে আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব, নয়তো এই পৃথিবী ছেড়ে। না না, তার দরকার নেই, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। তবে হ্যাঁ, তোমাকে আমি সেদিন খুব বড় একটা উপহার দেব, যা তুমি কখনো স্বপ্নেও দেখোনি। থাক, আমার কিছুর দরকার নেই। আপনি খেয়েছেন? না, তোমাকে না খাইয়ে আমি কি করে খাই বলো তো? হুম, আর ভালোবাসা দেখাতে হবে না, খেয়ে নিন। দুজনে একসাথে খেতে লাগলাম। যদি আসলে সত্যি রান্নাটা ভালো হয়নি, তো খাওয়াটা শেষ করলাম। আচ্ছা তুমি যাও, আরাম করো, আমি প্লেটগুলো ধুয়ে আসছি। আচ্ছা। রিমি খুব আস্তে আস্তে করে হাঁটতে লাগলো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলো তো, স্বামী থাকতে কেউ এত কষ্ট করে? মানে? আমি জোর করে রিমিকে কোলে করে ঘরে নিয়ে আসলাম। তুমি ঘুমাও, আমি সব কিছু গুছিয়ে আসছি। সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে এসে দেখি রিমি এখনো জেগে আছে। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? ঘুম না আসলে কি করব? ঘুম আসে না মানে? তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রিমি চোখ বন্ধ করলো, আর আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম। কখন যে রিমির সাথে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। বিকেলে আমার আগে রিমির ঘুম ভেঙে যায়। শুনছেন?
এই যে শুনছেন? আমার ঘুমটা ভেঙে যায় রিমির ডাকে। সরি, বুঝতে পারিনি কখন যে চোখে ঘুম চলে আসলো। কিছু লাগবে তোমার? না কিছু না। কোথায় যাচ্ছ? সব কথা কি আপনাকে বলতে হবে? বসে থাকুন এভাবে। আমি মনে মনে বললাম, কি মেয়ের বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি কি কখনো ওর মনে জায়গা করে নিতে পারবো না? কিন্তু কোথায় গেল সে? পালিয়ে যায়নি তো আবার? ধুর, আমিও না সব উল্টোপাল্টা ভাবি। এই নিন। আরে বাহ, এই না হলে বউ? বেশি বক বক করবেন না, মন চাইছে তাই বানিয়ে খাওয়ালাম। বউয়ের হাতে চা না খেয়ে কি থাকতে পারি? চাটা খেয়ে বললাম, আচ্ছা শোনো, তুমি ঘরে থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা, দরজাটা লাগিয়ে দাও কেমন? শোনেন, কি? একটু তাড়াতাড়ি আসবেন, একা একা ভয় করে। দোকানে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে একটু দেরি হয়ে গেল। বাসায় ফিরবো এমন সময় মনে হলো পাগলিটার জন্য কিছু নিয়ে নিই। কিছু চকলেট আর আইসক্রিম নিলাম। বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম। কে? দরজা খোলো, আমি তোমার প্রাণের স্বামী। রেমি দরজাটা খুললো। আপনি কি বলুন তো, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? বাসায় একটা মেয়েকে একা রেখে বন্ধুদের সাথে আড্ডা মারেন? আপনাকে মন চায় খুন করে ফেলতে। কি শুরু করলে সব? বাড়ির থেকে আসলাম, কোথায় শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছে দেবে তা না, তা না করে উল্টে আমার রক্ত ঝরাতে চাইছো। কি আমার মহাপুরুষ, কি এমন বিশ্ব জয় করে আসলেন যার জন্য আমার শাড়ির আঁচল দিয়ে আপনার ঘাম মুছে দিতে হবে? বিশ্ব জয় করা সহজ হলেও তোমার মন জয় করা অনেক কঠিন। বুঝেছেন, তবে অনেক দেরিতে। এই নাও। কি এসব? প্রশ্ন ছাড়া কি আর কিছুই জানো না? খুলে দেখো। চকলেট, আইসক্রিম, এসব কার জন্য? কেন, তুমি জানো না আমাদের 4-5টা ছেলে মেয়ে আছে না, তাদের জন্য? কি? তার মুখের কাছে গিয়ে বললাম, জি। ছি, কি বাজে দুর্গন্ধ। আপনি সিগারেট টেনেছেন তাই না? তাতে কি? তাতে কি মানে, এই দুর্গন্ধটা আমার একদম সহ্য হয় না। তার উপর আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাতে আমার কি? আর লিপস্টিকেরও কিন্তু শরীরের জন্য উপকার, এটা জানো না? মানে কি? লিপস্টিকের সাথে স্বাস্থ্যের কি সম্পর্ক? সেটা যদি বুঝতে তাহলে এতদিনে তুমি আমার থেকে অনেক বেশি। কি বলেন এসব? কিছুই বুঝি না। খেতে দিচ্ছি, আসেন। ক্ষুধা নেই, তুমি যাও খেয়ে নাও। তাহলে আর কি, ঘুমিয়ে পড়ো। তাই করব। রাত জেগে কারোর সাথে বক বক করে সময় নষ্ট করার মতো মেয়ে আমি নয়। রিমি শুয়ে পড়লো, আমি মোবাইলে গেম খেলছি। তখনই, একটা কথা বলবো? আমি তো আর কারো মুখ সেলাই করে রাখিনি, বলুন। থাক থাক, বলবো না। মনের কথা মনে চেপে রাখতে নেই, পাহাড় সমান হয়ে যাবে। সে অভিমানী সুর নিয়ে বলল, কাল আমার বান্ধবী আসবে। কেন কেন? তোমার বান্ধবী আসার কি দরকার? একা একা ভালো লাগে না। একা? আমি তো সবসময় তোমার সাথে থাকি, আর সঙ্গী লাগলে আমাকে বলতে, 2টা এনে দিতাম। তারা কারা আর কোথা থেকে আনবেন? একটা তোমার থেকে আর একটা বাইরে থেকে। মানে কি? মানে বুঝলেন না সোনা? তোমার থেকে যে আসবে সে হলো বাবু, আর বাইরে থেকে যে আসবে সে হলো সতীন। কি? বাবু আর সতীনের মুখ দেখার আমার এত শখ নেই। আপনার সাথে কথা বলাটাই বোকামি। দেখ, এই শোনো শোনো, তাকে বলে দিও আসতে। আপনার অনুমতি লাগবে না, বলেই দিছি আসতে। তাহলে আবার আমাকে জিজ্ঞেস করলো কেন? এমনি দেখতে চেয়েছি আপনি কি বলেন। স্বামীর অবাধ্য তো ভালোই হতে পারো। এখানে অবাধ্যের কি আছে? আমার বান্ধবী কি পারে না আসতে? পারে, তবে সেটা যদি তোমার স্বামীর বাড়ি হতো, কিন্তু এটা তো একটা বাজে লোকের বাড়ি, এখানে সে কি করে থাকবে? স্বামীর বাড়ি নয় তো এটা কার বাড়ি? বলে রিমি নিজের জিহ্বায় কামড় দিল। সত্যি এটা তোমার স্বামীর বাড়ি? জানি না, এত কথা বলেন কেন? শুনতে ভালো লাগে তাই। আর শুনতে হবে না, এবার ঘুমান, আর আমাকে একটু ঘুমাতে দিন। ঘুমিয়ে কি হবে, চলো ছাদে গিয়ে গল্প করি। দরকার নেই, আমি আমার ঘুমের ভাগ কাউকে দিতে চাই না, আপনি যান। হায় রে বউ, তোকে নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু তুই হলি না আমার আপন। ঠিক আছে, আমি একাই যাই তাহলে, কি আর করার। যান, তবে হ্যাঁ, সিগারেট টানতে পারবেন না কিন্তু। তাহলে আর ছাদে গিয়ে কি হবে? আসো জানু, আমার বুকে আসো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই। রিমি কোলবালিশটা দিয়ে বলে, এই নিন আপনার বউ, যা খুশি তা করেন, কেউ কিছু বলবে না।
হ্যাঁ, হ্যাঁ, শুভরাত্রি। কেন গো, আপনার আবার কি হলো? মাঝখানের এই ব্যাটা মানে কোলবালিশ না থাকলে হয় না। একদম হয় না, কারণ কারণটা কি? সব কথা মুখে নয়, কিছু কথা বুঝে নিতে হয়। ঘুমান, আর কোনো কথা নয়। কি আর করা, লাইট বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকাল হতে দেখি রিমি পাশে নেই। রিমি, রিমি, এই রিমি। কি হলো বললাম না, সারাদিন রিমিনিমি করে চিৎকার করবেন না। ও মা, কি বলে? বউকে বউ বলে ডাকবো না? এটা কেমন কথা? তো কাকে ডাকবো? আরে আরে, তোমার নাকে মুখে সব কি? কোথায় কিসের কথা বলছেন? যাক বাবা, এতদিন পর আমার একটা ইচ্ছে পূরণ হলো। অনেক স্বপ্ন ছিল তোমাকে পেতনির সাথে দেখবো, আজ সেই ইচ্ছাটা পূরণ হলো। সত্যি আজ তোমাকে পেতনির মতো লাগছে। আপনি যাই বলেন না কেন, সেদিনের কথা আমার আজও মনে আছে। কালি মুছে দেবার নাম করে চুমু খেলেন, ছি। আজকে নাস্তাটা কি? বলার সময় নাই, টেবিলে দেওয়া আছে, গিয়ে খেয়ে নিন। আচ্ছা। টেবিলে গিয়ে দেখি পিঠা। ও, তুমি পিঠাও বানাতে পারো? আহারে, কত স্বার্থপর বউ আমার। সব কিছু জেনেও এতদিন আমায় না খাইয়ে রেখেছে। আজকেও রাখতাম। আপনি কি ভাবছেন আপনার জন্য বানালাম? আরে না, আমার বান্ধবীর জন্য বানালাম। এই পিঠাগুলো সে খুব ভালোবাসে, তাই বানালাম। এই যাও তো, তুমি তোমার কাজ করো তো। যেভাবে তাকিয়ে আছো, কিছুক্ষণ পর হয়তো আমার পেট নিয়ে টানাটানি লাগবে। শয়তান পোলা, রিমির চোখ এতটা খারাপ না যার তাকানোতে কারো সমস্যা হবে। আর শোনেন, বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসেন। আগে খেতে দাও, তারপর অন্য চিন্তা। এই নাও, তুমিও একটু খাও, নাহলে তো পরে বলবে রাক্ষস আমি শুধু নিজেই খাই। পাশে থাকা বউটাকে একটু জিজ্ঞাসা করলো না খাবে কিনা। শোনেন, এত ভালোবাসা দেখাতে হবে না। যার পেটে ক্ষুধা থাকে তাকে খাইয়ে দিতে হয় না, সে এমনিতেই খেয়ে নেবে। আর আপনার হাতের খাবার, সেটা তো কখনোই না। ও ঠিক আছে, যার যেমন ইচ্ছে। কি লাগবে বলো? তেমন কিছুই নয়, আপনার পছন্দ মতো করে আনুন। আমার পছন্দ মতো তো তোমাকেও ঘরে তুলেছি, কই তাতে কি কোনো লাভ হয়েছে? সবসময় এসব শুনতে আমার আর ভালো লাগে না। যান বলছি, যান। আচ্ছা বেশ, যাচ্ছি যাচ্ছি। বাজারে গেলাম, বাজার করে বাসায় আসলাম, আর এসেই দরজায় টোকা দিলাম। ভিতর থেকে রিমি আওয়াজ দিল। দাঁড়ান, আসতেছি। বলেই দরজাটা খুললো। ভিতরে ঢুকতে দেখি রিমির বান্ধবী। বান্ধবীটা তো খুব সুন্দর। যাই, একটু মজা করে নিই। আসসালামু আলাইকুম ভাবিজান। রিমির বান্ধবী এদিক ওদিক তাকিয়ে আমাকে বলল, আমাকে বলছেন? আপনি ছাড়া আর কেউ আছে এখানে? তা নেই, কিন্তু ভাবি ডাকলেন কাকে? আপনাকে। আমাকে? আমি আপনার ভাবি হতে যাব কোন দুঃখে? আমি কিছু বলতে যাবো, ঠিক তখনই রিমি এসে বলল, কি হলো রে? দেখ না, তোর স্বামী আমাকে ভাবি বলে ডাকে। তা দেখি, বউয়ের বান্ধবী তো আর আমার বান্ধবী নয়। চুপ থাকুন তো। দেখ, আমি কাকে নিয়ে সংসার করি আর কতটা সুখে আছি। দেখতে পাচ্ছি। আমি বুঝতেছি না, এমন একটা মানুষকে তুই বিয়ে কেন করলি? না না, আপনার বান্ধবী করতে চাইনি, আমি জোর করে করেছি। তাই নাকি রে? শুধু বিয়েটা জোর করে নয়, সবকিছু জোর করে করেছে। কিন্তু এই মানুষটা এটা জানে না, জোর করে না ভালোবাসা হয়, আর না কারো মনে জায়গা করে নেওয়া যায়। ঠিক বলছিস, কিন্তু তোর জীবনটা তো নষ্ট হয়ে গেল। সারা জীবন তোকে এই লোকটার সাথে থাকতে হবে। আচ্ছা বাদ দে এসব। এই প্রথম আসলি, তাই তোকে এত সহজে ছাড়বো না। না রে, আমাকে বিকেলে চলে যেতে হবে। সেটাই ভালো, আপনি থাকলে আমার 12টা বেজে যাবে। আই, কি বললেন? আবার বলেন, কিসের 12টা বাজাবে? স্বামীর থেকে বউয়ের সোনার সংসারটা একদিনেই ভেঙে ফেলবে। কি? আমার সামনে আমার বান্ধবীকে এত বড় কথা? আপনাকে আমি আমি থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। যাও, বান্ধবীর জন্য ভালো কিছু রান্না বান্না করে খাওয়াও। ও তাই তো, চল রান্না করতে করতে দুজনে গল্প করি। তুই যা, আমি তোর স্বামীর সাথে কথা বলি একটু। আরে না না, কোনো দরকার নেই, তুই আমার সাথে চল। আরে জানা, তুই কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই যে শুনেন, আমার বান্ধবীর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। আপনি কেমন ছেলে বলুন তো? একটা মেয়েকে জোর করে বিয়ে করেছেন। আমি হলাম প্রেমিক পোলা, আপনার বান্ধবীকে ভালোবেসে বিয়ে করেছি।
এটা কেমন ভালোবাসা আপনার, যে ভালোবাসার কোনো দাম নেই? কে বলেছে আপনাকে দাম নেই? আমার ভালোবাসা কেনার মতো ক্ষমতা আপনারও নেই। আপনি জানতেন না আমার বান্ধবী অন্য কাউকে ভালোবাসতো? জানতাম তো, তাই তো তার হাত পা ভেঙে ভর্তি করে দিয়েছি হসপিটালে। আপনি সত্যি একটা অন্য মানুষ, যার সাথে কখনো রিমির মন মিল খাবে না। আপনি শুধু অপেক্ষা করুন, সময় হলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি কখনো রিমির মুখে হাসি ফোটাতে পারবেন না। আমার চেয়ে বেশি তার মুখে আর কেউই হাসি ফোটাতে পারবে না। আপনার সংসারে রিমি কখনো সুখী হতে পারবে না। আমার চেয়ে বড় সুখ তাকে আর কেউই দিতে পারবে না। তাই নাকি? কিন্তু রিমির চেহারা দেখে তো বোঝা যায় না সে সুখী। সবাই সবকিছু বোঝে না। কিন্তু আমি বুঝি আমার বান্ধবী আপনার সংসারে এসে কত কষ্টে আছে। কই, আমি তো দেখি না। আমার তো মনে হয় রিমি যতটা সুখে আছে ততটা সুখ আপনিও পাবেন না। তাই নাকি? বাবা, ভালো তো। রিমি, তোর স্বামীর কথা শোন। কি হয়েছে, তোরা এত হাসিস কেন? তোকে নাকি তোর স্বামী খুব সুখে রাখছে। কি রে, কিছু বল। তুই আমার সাথে দেখা করতে এসেছিস নাকি ওর সাথে গল্প করতে? চল, আর কথা বলতে হবে না। দুই বান্ধবী মিলে রান্নাঘরে গেল। রিমির মুখে আজ হাসি রাশি রাশি, প্রাণ জুড়িয়ে গেল রিমির মুখের হাসি দেখে। আবারও চলে গেলাম বাইরে রিমির ভালোবাসার মানুষকে খুঁজতে। তার নাম নাহিদ। তার ফোন নম্বর আর ঠিকানা জোগাড় করেছি। ফোন দিয়ে তাকে সামনের 5 তারিখ বিকাল 4টায় দেখা করতে বলেছি এবং সে রাজিও হয়েছে দেখা করার জন্য। বাসায় আসতে একটু লেট হয়ে গেল। বাসায় এসে দেখি রিমি আর তার বান্ধবী খেয়ে দিয়ে গল্প করছে। রিমি আমাকে দেখতে পেয়ে বলে, কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলেন? তোমার জন্য সুখের সন্ধানে। মানে কি, সুখ কি হাটে বাজারে বিক্রি হয় যে আপনি টাকা দিয়ে কিনে নেবেন? টাকা দিয়ে বা জোর করে যে সুখ আর ভালোবাসা কেনা যায় না সেটা আমি বুঝেছি। বুঝেছেন, তবে আমার জীবনটা নষ্ট করে। খেয়েছেন আপনি? না। এখনো না খেয়ে আছেন? যান, টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নিন। আমি কোনো কিছু না বলে চুপচাপ দুই বান্ধবীর মাঝখান থেকে চলে আসলাম। অন্য আরেকটা ঘরে শুয়ে রইলাম। চোখেও অনেক ঘুম, তাই বিছানা পিঠ লাগাতেই ঘুমিয়ে পড়লাম। একটু পর রিমি এসে ডাকাডাকি শুরু করলো। এই যে শুনছেন, এই যে। কি হলো আপনার? আপনার জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? রিমি একটু অবাক হলো। অবাক হওয়ারই কথা। বিয়ের পর থেকে রিমিকে আমি তুমি করে বলতাম, কখনো তার সাথে রাগী গলায় কথা বলতাম না। কিন্তু আজকের কণ্ঠটা আমার অন্যরকম। কি হয়েছে? আপনি এমন ভাবে কথা বলছেন কেন? প্রীতি আপনাকে কিছু বলেছে? প্রীতি হলো রিমির বান্ধবীর নাম। সব কিছু কি আপনাকে বলতে হবে নাকি? আপনি আমার কে হন? আপনি আমাকে একদম বিরক্ত করতে আসবেন না। যান এখান থেকে। যাব, তার আগে বলুন না খেয়ে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই খাইনি, বুঝেছেন? প্রীতি এসে রিমিকে নিয়ে চলে গেল। আমি মনে মনে বলি, তোকে ছাড়া কখনো খেয়েছি আমি? যে সাকিব আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, সে সাকিব আজ এতটা কঠিন হলো কি করে? তুই কিছু বলিসনি তো তাকে? আরে না, কি বলিস, ছেলেদের মনটা এরকমই। নেশা ধরলে বুকে নেয়, নেশা কেটে গেলে লাথি মারে। আরে দূর, তুইও না, সাকিব ওইরকম নয় যেমনটা তুই ভাবছিস। ও সব সময় আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করতো। সেই মানুষটা আজ আমাকে দূরে ঠেলে দিচ্ছে। তুইও না, আমি বুঝি না, যাকে সহ্য করতে পারিস না তাকে নিয়ে এত চিন্তা করিস কেন? দে না তাকে তার মতো করে থাকতে। কি বলিস এসব? বিয়েটা যেমন করেই হোক আর সাকিব যেমনই হোক, কিন্তু সে তো এখন আমার স্বামী। এই দাঁড়া দাঁড়া, কি বলিস এসব? স্বামী মানে? তুই কি ওকে স্বামী বলে স্বীকার করেছিস? জানি না, শুধু এটা জানি ওর একটু রাগে আমার খুব কষ্ট হয়। সর্বনাশ, শুধু স্বামী হিসেবে নয়, তুই তো ওকে ভালোবেসে ফেলেছিস। তাহলে তাকে বলে দে। না, আমি কখনোই পারবো না। ঠিক আছে, তাহলে তোর হয়ে আমি বলে দেব। না না, একদম এমনটা করবি না। আমাকে একটু সময় দে, আমি বলবো আমার মনের কথা তাকে। কিন্তু আমি এটা বুঝতেছি না, ওর প্রতি তোর এই ভালোবাসা কোথা থেকে জন্ম নিল? একটু আগে আমার কাছে যার সম্পর্কে এত বাজে কথা বললি, আর সেই তাকে তুই ভালোবেসে ফেললি। কি এমন দেখলি তার মাঝে? আমি নাহিদকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমার ভালোবাসা তার কাছে কোনো দাম ছিল না। আমি সবসময় চাইতাম তাকে, কিন্তু সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকতো আমাকে একা রেখে। আমি সবসময় নাহিদকে বোঝাতে চাইতাম তাকে ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, কিন্তু সে আমাকে বোঝাতো আমি ছাড়াও
আরও অনেকে আছে তার পৃথিবীতে। আমি যেদিন আমাদের এই বাড়িতে বউ হয়ে আসি সেদিন থেকে বুঝেছি এই পাগলটা আমাকে কত ভালোবাসে, কত উপায়ে আমাকে নিজের করে নিতে চেয়েছে, হাজারো ঝগড়া দুষ্টুমিতে আমার কাছে আসতে চেয়েছে। আমাকে ঠিক ততটা ভালোবেসেছে, এতটা আপন করে নিয়েছে যতটা আমি চাইতাম। আমি চাইতাম আমার বরটা আমাকে রান্নার কাজে সাহায্য করবে, সেটাও সে করেছে। আমি চাইতাম আমার বরটা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, সেটাও সে করেছে। আমার মুখের একটু হাসি দেখার জন্য যে মানুষটা ব্যাকুল হয়ে থাকতো, তুই বল সেই মানুষটাকে রেখে আমি কিভাবে অন্য কাউকে নিয়ে সুখী হব? আমার আর কিছুই বলার নেই, শুধু এটাই বলবো, স্বামী পেয়েছিস একটা মনের মতো। তাই আর দেরি না করে বলে দে, তাকে দেখবি অনেক ভালোবাসা পাবি, তোর স্বপ্নের চেয়েও বেশি। বলবো আমার জন্মদিনের দিন, সেদিন আমি আমার জন্মদিনের উপহার হিসেবে তাকে চাইবো। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। যাই রে, অনেক দেরি হয়ে যাচ্ছে, থাকবি না আজ? অন্য এক সময় এসে থাকবো। আচ্ছা ঠিক আছে। ছাদে বসে বসে সিগারেট টানছি, এমন সময় আপনি এখানে, আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজছি। আমাকে? এত হাসির কি আছে? হাসির কথা শুনলে তো হাসতে হবেই। আমাকে যে আপনার প্রয়োজন হতে পারে এটা তো আমার কখনো বিশ্বাসই হতে পারে না। আপনি আবারও সিগারেট টানছেন? আপনাকে না বারণ করলাম সিগারেট না টানতে? আমি কারোর বারণ মানতে রাজি নই। জীবনটা আমার, আমার মতোই চলবে। না, কখনোই না। আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। এই শোনো, আপনার রূপে পাগল হয়েছি, তাই আপনাকে বউ করেছি। এখন আর আপনাকে আমার দরকার নেই। যান, চলে যান, এখান থেকে চলে যান। রিমি রাগ করে চলে যাচ্ছে। সে হয়তো বোঝার চেষ্টা করছে সত্যি কি আমি তার রূপে পাগল ছিলাম নাকি তার ভালোবাসার। কিন্তু আমি যাকে কি করে বলি যে আমি তাকে কতটা ভালোবাসি? ধুর, কোনো কিছুতেই মন বসে না। মেয়েটার ডোবে তার চোখের জলে, আর আমি পুড়ি আমার কষ্টের আগুনে। বাইরে যাব, রিমিকে দেখতেই। কই যান? বলার মতো এখানে কেউ নেই যে আমি কোথায় যাচ্ছি। দরজাটা লাগিয়ে দিন, ফিরতে দেরি হবে। আমি ফিরলাম অনেক রাত করে। এতক্ষণ কই ছিলেন? সেই কখন থেকে আপনার পথ চেয়ে বসে আছি। দরজাটা খোলার পর আকাশের দিকে তাকালাম। কি হলো? ওইদিকে কি দেখেন? কিছু না, দেখছি আকাশের চাঁদটা কোন দিক থেকে উঠেছে। আপনি আমার জন্য অপেক্ষা করছেন? অপেক্ষা তো আর এমনি এমনি করছি না, একা একা ভয় লাগছে তাই। ও আচ্ছা, বুঝলাম। খেতে দিচ্ছি, আসুন। আমি খেয়ে এসেছি। কি? তাহলে আমি কার জন্য বসে আছি? বাইরে খেতে গেলেন কেন? সেটা আমি কাউকে বলতে বাধ্য নই। ঘরে যেতে যেতে ঘরে গিয়ে বালিশটা নিয়ে হাঁটতে লাগলাম। কি ব্যাপার, বালিশ নিয়ে কই যান? ঘুমাতে। ঘুমাতে মানে? কোথায় ঘুমাবেন আপনি? পাশের ঘরে। পাশের ঘরে কেন? আপনার সুবিধার জন্য। আপনি নিজেই তো আমার সাথে থাকতে চান না, তাই ভাবলাম আজ থেকে দুজন দুই ঘরে থাকবো। চলে আসলাম পাশের ঘরে, শুয়ে রইলাম, কিন্তু চোখে তো একটুও ঘুম নেই। আচ্ছা, রিমিও কি আমার কথাই ভাবছে নাকি নাহিদের? ধর, আমার কথা কেন ভাববে? আমি তো একটা নোংরা মনের মানুষ, আমিও না আস্ত একটা পাগল। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল, চোখটা বন্ধ হতে লাগলো। সকাল হয়ে এলো, রিমির ফোন পেয়ে ঘুম ভাঙলো। ফোনটা ধরতেই কেটে দিল। তারপর ছোট্ট একটা মেসেজ দিলাম, অনেক বেলা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে রইলাম। তারপরে, এই নিন আপনার চা। এই যে, কিছু বলবেন? কাল তো আপনার জন্মদিন। জানি, আমার অনেক বন্ধুকে দাওয়াতও করেছি। কিসের দাওয়াত আর কেন করলেন? এত ভোলা মন আপনার? আপনিই তো বললেন আমার জন্মদিন অনেক ধুমধাম করে পালন করবেন, তাই। না, তার হবে না। কোনো ফালতু কাজে আমি আমার টাকা পয়সা নষ্ট করতে রাজি নই। তাহলে আর কি করা, সবাইকে মানা করে দেব। সেটাই ভালো হবে। তবে আমারও খুব ইচ্ছে ছিল রিমি জন্মদিনটা বড় করে করব, কিন্তু তা আর হলো না। কারণ জন্মদিনের আনন্দ চেয়ে তার মুখের হাসিটা আমার কাছে অনেক দামি। রিমি চলে গেল, আমি বুঝতে পারছি না সে খুশি হলো নাকি কষ্ট পেল। যাক, এসব ভেবে আমার কাজ নেই। বাসা থেকে বের হতেই, কোথাও যাচ্ছেন বুঝি? বাই। বাসা থেকে বের হয়ে নাহিদকে ফোন দিলাম, আমাকে কিছুটা সময় দিতে বললাম। নাহিদ রাজি হলো, দুজনে দেখা হলো। প্রথমে নাহিদের কাছে ক্ষমা চাইলাম, তারপর নাহিদকে প্রশ্ন করলাম, আচ্ছা নাহিদ, তোমার কাছে যদি রিমি ফিরে আসে তাহলে কি তুমি তাকে গ্রহণ করবে? নাহিদ চুপ করে রইল, কিছুই বলল না। কি হলো ভাই, কিছু তো বলো, ভয় নেই।
তুমি নির্ভয়ে বলতে পারো। ইয়ে মানে করব। আমি খুশি হলাম তোমার কথায়। আচ্ছা বেশ, ঠিক আছে, কাল সকাল 10টায় এখানে এসো। আমি তোমার হাতে তোমার ভালোবাসাকে তুলে দেবো। আচ্ছা। ঠিক আছে, তাহলে দেখা হবে কাল ঠিক এ সময়ই। ভালো থেকো, আজকে আসি। নাহিদের হ্যাঁ উত্তরটা শুনে যতটা না খুশি হয়েছি তার চেয়ে বেশি বুকে ব্যথা করছে। তাতে কি, রিমির মুখে তো একটু হাসি ফোটাতে পারবো। নিজেকে আজ খুব হালকা হালকা লাগছে। বাসায় ফিরতেই সারাদিন কোথায় ছিলেন? ফোনটাও বন্ধ রাখলেন। একটা জরুরি কাজ ছিল। কি ব্যাপার, আজ এত খুশি খুশি কেন? হ্যাঁ, একটা খুশির খবর আছে, যা শুনলে আমার চেয়ে বেশি খুশি আপনি হবেন। তাহলে বলে দিন খুশির খবরটা কি? না, তা বলা যাবে না, কিন্তু হ্যাঁ, আপনাকে বললাম আপনার জন্মদিনে একটা বড় উপহার দিব, সেটাই কিনে রেখে এসেছি। কি সেই উপহারটা বলেন না প্লিজ, বলেন। না না, বলা যাবে না, কাল নিজের চোখে দেখে নেবেন। আচ্ছা চলুন। কোথায়? খেতে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে তো রিমিকে হারিয়ে ফেলবো। তা না করিনি। রিমি আর আমি চুপ করে খেতে লাগলাম। রিমি চেয়ে আছে, দুজনের কেউই কথা বলছি না। একটা কথা বলবো? বলুন। না থাক, কালকে বলবো। আচ্ছা বেশ, ঠিক আছে। খাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে রইলাম, মনে হাজারো প্রশ্ন। তখনই আসতে পারি? ও হ্যাঁ, আসুন। রিমি ভিতরে আসলো। আরে দাঁড়িয়ে কেন, বসুন। রিমি এবার বসলো। আপনাকে একটা কথা বলবো। আবার সেই একই প্রশ্ন? না মানে 2 দিন ধরে দেখছি আপনি কেমন জানি অন্যরকম হয়ে গেছেন। কেন বলুন তো? কই না তো, আমি একদম ঠিক আছি। আর শোনো, কাল সকাল 9টায় রেডি থাকবে, ঠিক আছে? কেন? আমাকে কোথায় নিয়ে যাবেন? না, আমি আপনার সাথে যাব না। আপনার হাত ধরে হাঁটতেও পারবো না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু সকাল 9টাতে রেডি থাকবেন, ব্যাস। ঠিক আছে, যাব। তবে তবে আবার কি? না কিছু না, আপনি ঘুমান, আমি যাচ্ছি। রিমি চলে যাচ্ছে। আমি পিছন থেকে তাকে ডাক দিলাম, রিমি। আমার ডাক শুনে রিমি পিছন ফিরে তাকালো। কিছু বলবেন? ঠিক 9টা কিন্তু, মনে থাকে যেন। থাকবে। আর না থাকলে তো আপনি আছেন। কি করেন? কি আর করব, একা একা টিভি দেখি। আসুন দুজনে একসাথে দেখি। না, আমার ভালো লাগে না, আপনি দেখুন। এই আপনি কি বলুন তো, আমাকে আপনি আপনি করে কেন বলছেন বলুন তো? যার উপর কোনো অধিকারই নেই তাকে কি করে নাম ধরে ডাকা যায় বলেন? থাক, আর ডাকতে হবে না। চা খাবেন? হলে মন্দ হয় না। চা খেতে খেতে রিমির সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপর বাইরে গিয়ে আড্ডা মারলাম। কিন্তু কোনো খানেই মন বসে না। একলা একা রাতে ছাদে গিয়ে বসে আছি, তখনই কি ব্যাপার, এই অন্ধকারে একা একা বসে আছেন? ঘুমাবেন না? যার জীবনটাই অন্ধকার সে আর আলোর দেখা কি করে পাবে? আপনি গিয়ে ঘুমান, আমি বরঞ্চ একটু পরে আসছি। না, আমার একা একা খুব ভয় করে। আপনিও চলুন আমার সাথে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার সাথে ঘুমাবো। এই নোংরা মানুষটার সাথে ঘুমালে আপনার কি আর ঘুম আসবে? না আসলে নাই। আচ্ছা বেশ, ঠিক আছে, চলুন। দুজনে গিয়ে শুয়ে পড়লাম আর ভাবছি রিমিকে নাহিদের হাতে তুলে দিয়ে ক্ষমা চেয়ে নেব। আচ্ছা, রিমি কি আমাকে ক্ষমা করবে? রিমির ভালোবাসার মানুষটিকে আজ তার হাতে তুলে দেব, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? রিমি ঘুমিয়ে গেছে, ঘুম নেই শুধু আমার চোখে। কি করে নিজের বউকে অন্যের হাতে তুলে দেব? অপেক্ষা করছি নতুন ভোরে। অপেক্ষা রাত যেন কাটতেই চায় না। দেখতে দেখতে সকাল হয়ে এলো। ছোট্ট একটা কেক, কয়েকটা মোমবাতি এনেই পাশের টেবিলে রেখে রিমিকে ডাক দিলাম, এই উঠুন, সকাল হয়ে গেছে তো, আর কত ঘুমাবেন? রিমি একটু রাগী গলায় বলল, কি হলো, এত ডাকাডাকি করেন কেন? একটু ঘুমাতেও পারবো না আপনার জন্য? বলতেই রিমি চোখ পড়লো কেক আর মোমবাতির দিকে। এসব কি সাকিব? একটু ঘুমিয়েই ভুলে গেলে আজ না তোমার জন্মদিন? রিমি মাথায় হাত দিয়ে বলল, সরি। আচ্ছা আচ্ছা বেশ, সরি বলতে হবে না, আসেন কেকটা কেটে নেন। রিমি কেক কাটলো, তারপর তাকে শুভেচ্ছা জানালাম একটা ফুল দিয়ে। এত সকাল সকাল কি দরকার ছিল এটা করার? কারণ আমি চেয়েছিলাম আমার আগে কেউ যেন তোমাকে জন্মদিনে শুভেচ্ছা না জানাই। এখন যাও, রেডি হয়ে নাও, এবার তোমার উপহারের পালা। কই যাবেন? আর সেই উপহারটা কি? এখন তো বলা যাবে না। আপনি না সত্যিই পাগল। যান বাইরে যান, আমি কাপড় বদলাবো। আচ্ছা,
বাইরে এসে অপেক্ষা করছি রিমির জন্য। এতক্ষণ অনেক কষ্ট হয়েছে চোখের পানি ধরে রাখতে, আর পারছি না, তাই বাইরে এসে চোখ দিয়ে বৃষ্টি ঝরালাম। মন তো চায় চিৎকার করে কাঁদতে আর বলতে, রিমি তুমি শুধুই আমার, আর কারো নও তুমি। নাহিদকে একটা ফোন দিয়ে বললাম, ভাই একটু তাড়াতাড়ি আসো। আমি আসতেছি। রিমে আর আপনি কোথায়? এই তো আমরা বের হচ্ছি। ঠিক আছে, আসুন। আমি ফোনটা রেখে রিমিকে বললাম, কি হলো আপনার? না, ওয়েট। দেখ এত দেরি হয় কেন? কি করব, শাড়ি তো পরতে পারি না। কি 2 দিন পরে মা হবেন, এখনো শাড়ি পরতে পারেন না? আমি আসবো নাকি? আসেন, যদি পরাতে পারেন। আমি ভিতরে গিয়ে রিমিকে শাড়ি পরিয়ে দিলাম। এ কি, চুলগুলো এমন কেন? মেয়ে মানুষের চুল যদি কপালে না থাকে তাহলে তাকে পেতনির মতো লাগে। রিমির চুলের বাঁধন হারা খুলে দিয়ে কয়েকটা চুল তার কপালে এনে রাখলাম। দেখুন তো এবার কতটা সুন্দর লাগছে আপনাকে। বাবা, আপনি তো দেখি অনেক কিছু জানেন। এত কথা না বলে এবার চলুন। দুজনে বের হয়ে গেলাম, একটা সিএনজি নিলাম। রিমি বারবার জানতে চাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। উফ, চুপ করে বসে থাকুন না। এ কি, আপনার চোখে জল কেন? কি হয়েছে আপনার? মানে আর কিছু না, কিছু পড়েছে হয়তো, কিছু না। দেখতে দেখতে চলেই আসলাম। এ কি, পার্কে কেন? এখানেই তো দেবো আপনাকে আপনার সবচেয়ে বড় উপহারটা। আজ সারাদিন বুঝি এখানে সময় কাটাবো আমরা? আমি কোনো কথাই বলি না। নাহিদকে দেখা যাচ্ছে একটু দূর থেকে। ওই দেখুন আপনার উপহারটা আসছে। রিমি একটু হেসে বলল, এটা তো একটা মানুষ, আমার উপহার হয় কিভাবে? সত্যিই আপনার মাথা ঠিক নেই। তাই? আচ্ছা বেশ, চলুন, সামনে গেলেই বুঝতে পারবেন। চলুন তাহলে। সামনে যেতে না যেতেই রিমির চোখ কপালে উঠল। এ কি, নাহিদ তুমি? হ্যাঁ, তোমার নাহিদ, তোমার ভালোবাসার নাহিদ, তোমার স্বপ্নের নাহিদ, তোমার মনের মানুষ, যাকে ভেবে রোজ তুমি কান্না করো। আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি ছোট্ট এই জীবনে আমাকে এত বড় উপহার কেউ দিতে পারেনি। কেমন আছো নাহিদ? ভালো, তুমি? আমি ভালো নেই। আচ্ছা বেশ, তাহলে তোমরা কথা বলো, আমি একটু চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাবে? শোনো ভাই, রিমিকে আমি বিয়ে করেছি সত্যি, তবে কখনো স্বামী হতে পারিনি। রিমি আমার বউ ঠিকই, তবে তার মনে কখনো আমার জন্য জায়গা হয়নি। রিমিকে আমি অনেক ভালোবেসেছি ঠিকই, কিন্তু কখনো তার একটু আদর সোহাগ ভালোবাসা কিচ্ছুই পাইনি। কেন জানো? কারণ তার মনে প্রাণে শুধুই তুমি আর তুমি ছিলে। ও সবসময় কাঁদতো তোমার জন্য, তোমার জন্য নামাজ পড়ে, মনা যাতে শুধু তোমাকেই চাইতো। আমিও তো রিমিকে ভালোবাসি, কিন্তু কিন্তু হয়তো তোমার মতো না, তাই হয়তো তার মনে জায়গা করে দিতে পারিনি। তাই আজ তোমাকে তোমার হাতে তুলে দিলাম। আমি চাই না তো, আমি চাই না আমার জন্য দুটো জীবন নষ্ট হয়ে যায়। সুখে দেখো তোমরা, এই কামনাই করি আল্লাহর কাছে। আর রিমি প্লিজ, পারলে আমাকে ক্ষমা করে দিও। জানো রিমি, আজ আমি আজ আমি অনেক খুশি, তোমার চেয়েও বেশি খুশি আমি। কেন জানো? কারণ আজ আমি তোমাকে তোমার প্রিয় মানুষটার হাতে তুলে দিতে পেরেছি। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। যা আরো অনেক আগেই বলার ছিল, আরো অনেক আগেই করার ছিল। তোমার হাতটা দাও নাহিদ, তোমারটা দাও। দুজনের হাত নিয়ে দুজনের হাতটা মিলিয়ে দিলাম আর বললাম, তোমাদের এই নিষ্পাপ ভালোবাসার মাঝে আমি আর থাকতে চাই না, পারলে ক্ষমা করে দিও। এই বলেই চলে আসছি। চোখের পানিটাও কেন জানি স্বার্থপর হয়ে গেল, শুধুই অন্যের জন্য কান্না করে আজকে। চোখের জলগুলো মুছতে মুছতে হাঁটতে লাগলাম আর ভাবছি কতই না সুন্দর মানিয়েছে ওদের জুটিটাকে। আচ্ছা, ওরা দুজন কি আমাকে ক্ষমা করেছে, নাকি এখনো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে? কি স্বার্থপর মেয়ে রে বাবা, এত বড় একটা উপহার দিলাম, একটা ধন্যবাদও দিল না। হয়তো নাহিদকে পেয়ে ভুলে গেছে দিতে। এভাবে হয়তো আস্তে আস্তে আমাকেও ভুলে যাবে। একবার পিছনে ফিরে তাকাবো? না না থাক, কেন জানি মন বলে রিমি হয়তো একবারের জন্য হলেও আমাকে ডাকবে, কিন্তু না, ডাকেনি। চলে আসলাম ওদের মাঝখান থেকে। আজ আর বাসায় যাব না, আর বাসায় গিয়েই বা কী করবো? তাই সব হারিয়ে দেউলিয়া হয়ে এদিক ওদিক ঘুরি আর খোদাকে বলি, শুধু একটা কারণ দাও, হে খোদা,
শুধু একটা কারণ দাও আমাকে, যার জন্য আমি রিমিকে ঘৃণা করতে পারবো। সন্ধ্যা হয়ে এলো, তাই চলতে লাগলাম বাসার দিকে। বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম। ও, আমি তো ভুলে গেছি, দরজাটা খোলার মতো এখন আর কেউ নেই। দরজাটা খুলে ভিতরে গিয়ে বসলাম। উফ, খুব ক্লান্তি লাগছে। চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ পরে একটা কণ্ঠ শুনতে পেলাম। খুব ক্লান্ত লাগছে তাই না? এই নিন শরবত খান। আমি তো একটু ভয় পেলাম। চোখটা খুলে বলি, এ কি, আপনি এখানে কখন আসলেন? আর কেনই বা আসলেন? আপনাকে না আপনার শেষ ঠিকানায় রেখে এসেছি। আমার বাড়িতে আমি আসছি, তাতে আপনার কি? আর আপনি কি বলুন তো, লজ্জা করেন আপনার নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে? এই বুঝি আপনার স্বামীর অধিকার? খুব তো বড় বড় কথা বললেন যে আমার চোখের জল আপনার সহ্য হয় না, আমাকে সুখী দেখতে চান, আমার মুখে হাসি দেখতে চান, কিন্তু একবারও কি জানতে বা বুঝতে চেয়েছেন আমার মন কি চাই? মানে? মানে আবার কি? আমি কি বাজারের পণ্য যে চাইবে সেই পাবে? আমি কারো প্রেমিকা হয়ে নয়, আমি কারো লক্ষ্মী বউ হয়ে থাকতে চাই, আর সে হলেন আপনি। আমি আপনাকে না বলছি, আপনাকে একটা কথা বলার ছিল। জানেন সে কথাটা কি? জানেন না? তবে এখন শোনেন। আমি তোমাকে অনেক 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 ভালোবেসে ফেলেছি, দয়া করে একটু জায়গা দাও তোমার বুকে। রিমির চোখের জল মুছে দিয়ে রিমিকে বললাম, খুব কষ্ট হয়েছে জানো তোমাকে সেখানে রেখে আসতে। মন চেয়েছে আবারও জোর করে নিয়ে আসি, কিন্তু পারিনি আমি। তখন পারেননি, এখন তো পারবেন। কি? খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রিমির বলা শেষ হয়নি, আমি তাকে বুকে জড়িয়ে নিতে একটুও দেরি করিনি। রিমিকে বুকে নিয়ে বললাম, আমি স্বামীর অধিকার চাই না তোমায়, শুধু তোমাকে চাই, শুধু তোমায়। তোমাকে নিয়ে হারিয়ে যাব আমি আমার ভালোবাসার ঠিকানায়। তাই তাহলে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। কি সেই ইচ্ছা? আমি একটা বেবি চাই, আর সেটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। কি দিবে না? আমার লক্ষ্মী বউটার ইচ্ছা কোনো কিছুকে আমি অপূর্ণ রাখতে পারি বলো? ধন্যবাদ। আর স্বামীর অধিকার আর জোর করে নিতে হবে না, সেটা আমি এমনিতেই দিব। অবশেষে যা চেয়েছি তাই পেয়েছি। ধন্যবাদ এত ধৈর্য ধরে এই গল্পটি শোনার জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি শামীম, নিয়ে আসবো আবারও নতুন কোনো গল্প নতুনভাবে।